জি ভাই। আছি ভাই। কি অবস্থা? আপনারা পরে আসছেন তো, আপনাদের সাথে হাই হ্যালো হয়নি। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আই এম অলওয়েজ গুড। আমি ভালো না থাকলে মাশাআল্লাহ, চলবে? মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। ওকে, আমি শেয়ার করতেছি। আমরা তো এডাব্লিউএস শিখতেছিলাম। তো এডাব্লিউএস এর বেসিক সার্ভিস কয়টা? যে জানে না সে বলবে। আমি জানি না। না না, চা- একেবারে বেসিক, হ্যাভ টু নো। চারটা চারটা যেটুকু যেটুকু এক্স্যাক্টলি, জানি লিনাক্সের যে চারটা, সেটাও তো এডাব্লিউএস এর বেসিকে চারটায় হওয়া উচিত। এই এই চারটাই হওয়া উচিত। মানে আপনি এডাব্লিউএস এর উচ্চারণ করবেন, কিন্তু এতটুকু বলতে পারবেন না, সেরকম যেন না হয়। একটা চ্যাপ্টার আমরা এডাব্লিউএস পড়তেছি, তো হুম, বেসিক যে জিনিসগুলো অ্যাটলিস্ট এডাব্লিউএস কোর্স করেন, পড়াশোনা করেন, সেলফ স্টাডি করেন, সেটা পরে করেন। বাট বেসিক যে সার্ভিসেস গুলো, এটা হুম। সম্পর্কে একটু আজকে নেটওয়ার্ক স্লো নাকি অনেক, বুঝতেছি না। আমি একটা ক্লিক দেই, ঘুরতেছে ঘুরতেছে। আচ্ছা, সেটা নেটওয়ার্ক হচ্ছে অনেক যে, স্লো ভাই। তাই না? সারা বাংলাদেশে স্লো। ও, আমি একটা করে হ্যাঁ, ক্লিক দিচ্ছি, দেখি পেজ আসতে টাইম লেগে যাচ্ছে। কাহিনী বুঝতেছি না। হ্যাঁ, ঠিক আছে। তো বেসিক সার্ভিস হচ্ছে কম্পিউট সার্ভিস, স্টোরেজ সার্ভিস, ডেটাবেস সার্ভিস, এন্ড নেটওয়ার্কিং এন্ড কন্টেন্ট ডেলিভারি। এই পোর্শনটা, এই চারটা দেখেন, ভেরি বেসিক। এবং এই চারটা সার্ভিস সম্পর্কে আপনার জানতে হবে ফার্স্ট, আপনি যদি এডাব্লিউএস শিখতে চান। এবং এডাব্লিউএস এর সলিউশন আর্কিটেক্ট, অ্যাসোসিয়েট, সলিউশন সিসঅপস, তারপরে ডেভেলপার, সরি ডেভেলপার না, সিসঅপস এবং সলিউশন আর্কিটেক্ট, অ্যাসোসিয়েট, আলটিমেট, এই চারটা সার্ভিসের মধ্যেই শেষ, সীমাবদ্ধ। এই দিক থেকে শুধুমাত্র আপনার ওই যে আইএমটা লাগে, ক্লাউড ওয়াচটা হুম, লাগে। আইএমটা লাগে হচ্ছে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টের জন্য। হুম। তারপরে ক্লাউড ওয়াচ কই, ক্লাউড ট্রেলটা লাগে অনেক সময়। এক্সামে তো আবার সার্ভারলেসও বলে পড়তে। ক্লাউড ওয়াচটা লাগে হচ্ছে, এটা হচ্ছে মনিটরিং টুল, ক্লাউড ওয়াচ। তো আলটিমেট এই কয়টা জিনিস দিয়েই আপনি প্রথমে এই দুইটা সার্টিফিকেশন ডান করে ফেলতে পারবেন। হ্যাঁ, কি বলতেছিলেন ভাইয়া, কে যেন বলতেছিলেন? আমি বলতেছিলাম ভাই, এছাড়াও হ্যাঁ তো হ্যাঁ, আবার সার্ভারলেস থেকেও কোয়েশ্চেন করে। তারপর আপনার ইসের থেকেও কোয়েশ্চেন করে, মানে কয়েকটা সার্ভিসের যেগুলো লাগে না মানে অ্যাসোসিয়েট লেভেলে, তারপরেও এখান থেকে কোয়েশ্চেন আসে আর কি। রিসেন্টলি তো চেঞ্জ হয়েছে। সার্ভারলেস কার মধ্যে পড়তেছে? সোহাগ সার্ভারলেস ভাই, হচ্ছে সার্ভারলেস আলাদা করে ল্যামডা, যেমন এই যে ল্যামডাকে কম্পিউটার মধ্যে পড়তেছে। আমি হ্যাঁ কিন্তু কম্পিউটার কথাই বলছি, এই যে সার্ভারলেস অ্যাপ্লিকেশন। হ্যাঁ সো এই আমি কিন্তু জিনিসগুলো। কম্পিউট বলছি, কম্পিউট, স্টোরেজ, ডাটা, আরডিএস এবং নেটওয়ার্ক। কম্পিউটার মধ্যে ইসি টু, লাইট সেল, ল্যামডা, ব্যাচ, বেঞ্চটক, সার্ভারলেস সবই আছে। তো অল্প বিস্তর এইভাবে এইভাবে দেখবেন যে অনেক কিছুই ঢুকে গেছে। আলটিমেট এই চারটা বেসিক সার্ভিসই আপনার এই দুই তিনটা সার্টিফিকেশন কমপ্লিট করে ফেলবে। তারপরে এগুলোর উপরে আবার স্পেশাল সার্টিফিকেশন আছে। আই মিন, কন্টেনার নতুন যোগ হয়েছে, ইসিএস, ইসিএস, লাইক ব্লকচেন এর উপর আলাদা সার্টিফিকেশন আছে, নেটওয়ার্কিং, মেশিন লার্নিং এর উপর আলাদা সার্টিফিকেশন আছে, এগুলোর উপর আবার আলাদা সার্টিফিকেশন আছে। তো বেসিক এডাব্লিউএস আর্কিটেক্ট বা অপারেশন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার এই চারটা সার্ভিস সম্পর্কে জানলেই চলবে: কম্পিউট, স্টোরেজ, ডাটাবেস এবং নেটওয়ার্ক। স্যার নো ভাই, জাস্ট একটা কোশ্চেন। এপিআই ইন্টিগ্রেশন এটা কোন সেকশনে পড়ছে? এটা এর ভিতরেই পড়ে, এর ভিতরেই? বাট খুব বেশি না, ওইটা ডেভেলপারের মধ্যে থাকবে। এর হুম। ভিতরে দুই একটা কোশ্চেন আসতে পারে, চলে আসে। না, আমি এমনি জাস্ট এডাব্লিউএস এ যেমন এপিআই পাবলিশিং, এপিআই ম্যানেজমেন্ট, এটা এটা কোনটার এটা ভিতরে? পুরোটা পড়বে হচ্ছে এডাব্লিউএস ডেভেলপারের মধ্যে। ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট। ডেভেলপার। ওকে। আর ফার্স্টে এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট, অ্যাসোসিয়েট হুম, এবং সিসঅপস মানে সিস্টেম অপারেশন, এই দুইটা নিয়ে এগুলো পড়বে। তারপরে ডেভেলপার, তারপরে হুম, হচ্ছে যে প্রফেশনাল, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলের। তারপর হুম। প্রফেশনাল লেভেলে হচ্ছে আপনার সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল, এবং হচ্ছে আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার।
আচ্ছা এবং প্রফেশনাল লেভেলের এক্সামের জন্য অ্যাসোসিয়েট লেভেলের এক্সাম প্রি রিকুইজিট। হুম, তারপরে হচ্ছে আরো 6টা এক্সাম আছে সম্ভবত, যেটা হচ্ছে যে আপনার স্পেশালিস্ট লেভেলের, ওই যে আচ্ছা আলাদা আচ্ছা আলাদা, লাইক হুম, ব্লকচেইন স্পেশালিস্ট, মেশিন হুম, লার্নিং হুম। স্পেশালিস্ট, এইভাবে সাজানো। সার্টিফিকেটের তো অভাব নাই, যখন দেখি তখন দেখি খালি আল্লাহ অবস্থা আসতেই আছে এই হিউজ সার্টিফিকেট হিউজ ওই হিউজ। সার্টিফিকেট। আপনি এডাব্লিউএস আর লিনাক্স যদি সার্টিফিকেশন দিতে চান, আপনি সারা জীবনে শেষ করতে পারবেন না, কারণ শেষ করবেন কেমনে? ওই শেষ করতে করতে তো আবার নতুন এক্সপায়ার হয়ে নতুন যাবে, নতুন নতুনটা আসতেছে। নতুন আসবে, এক্সপায়ার হয়ে যাবে। আমার এই যে আগামী 21 এর এপ্রিলে আর্কিটেক্টের সার্টিফাইড এক্সপায়ার হয়ে যাবে। এখন মন তো চাচ্ছে এক্সটেন্ড করি, বাট কত সম্ভব? এত সম্ভব না। ইয়েরটা, রেড হ্যাটেরটা তো খারাপ লাগে এডব্লিউএস এক্সপায়ার। এডব্লিউএস কয়টা করছেন? না, এডব্লিউএস নিয়ে আমি আমি টাইমই পাই নাই। আমি এই যে মানে একের পর এক এটা আপনার জন্য সেটা তো ওইটা। সহজ হবে, তো আপনার জন্য তো কঠিন কিছু না, কারণ আপনি আপনারা সবই জানেন এগুলো। তারপরেও ভাই এক্সামের প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়া একটা হিট। লাইক অন্যগুলো হয়েছে কি, সবাই বলে যে রেড হ্যাটের এক্সাম ডিফিকাল্ট বিকজ অফ একেবারে 100% সলভ করে দিয়ে আসতে হয়। রেড হ্যাটের এক্সামের এরকম ঘটনা ঘটে, ইউ নো এভরিথিং, ইউ নো হোয়াট ইজ গোয়িং অন, তারপরে আপনি ফেল করবেন। কেন ফেল করবেন? আপনি সিমুলেট করতে পারেননি অন টাইমে। হুম, বুঝতে পারছেন? তো হুম, এডব্লিউএস এক্সামে কেউ বলে যাইতে পারবে না যে আমি ওই যে সরি লিনাক্স এক্সামে যে আমি ঢুকতেছি এই যে পাশ করে আসতেছি। নো ওয়ান, হোয়াট এভার ইজ আর এইচ সি এস এ, আমিও বলে যাইতে পারবো না আর এইচ সি এস এক্সামে পাশ করবো। এরকম ঘটনা ঘটে, জানা জিনিস যে প্যাঁচ লাগে ধরেন সিস্টেম গোলায় গেল তো আপনি ফেল। আর এডব্লিউএস এর এক্সামটা ওইটা দিতে দিতে হয়েছে কি, আমার এই মাল্টিপল চুজ কোশ্চেন পড়তেও ইচ্ছা করে না, প্রিপারেশনও নিতে খালি মনে হয় যদি একটু সিমুলেশন থাকতো, দেখে দেখে তাও প্র্যাকটিস করে দেওয়া যাইতো, এগুলো পড়তে ইচ্ছা করে না। ভাই বিসিএস এর মতো পড়া ভাই, হ্যাঁ, ভয়ঙ্কর পড়া ভাই, বিরক্তিকর একটা লার্নিং। মাঝখানে অরাকলের এক্সাম গুলো দিছে, যে ভাউচার ছিল অ্যাভেলেবেল কোভিড ইয়েতে, কি যে পেইন লাগছে আমার এই অরাকলের এক্সাম গুলো, অরাকল ক্লাউডের এক্সাম গুলো দিতে। মানে এর চেয়ে পেইনফুল আর কিছু মনে হয়নি। হুম, তো ওই জন্য আপনার রেড হ্যাট এক্সাম দিয়ে আবার মজা আছে, কারণ 100% সিমুলেশন, কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, প্র্যাকটিস করতে হয়। আবার এই এক্সাম গুলো হচ্ছে যে সিসিএনএ টাইপের, আপনি পড়বেন মাল্টিপল কোশ্চেন, পড়বেন পড়বেন তারপরে দিবেন, বিরক্তিকর, এগুলো চ্যালেঞ্জই নেই। হুম। কিন্তু রেড হ্যাট এক্সাম দেওয়ার আগেও ধরেন কে কে দিচ্ছেন আমি জানি না, দেওয়ার আগে মনে হয় যে মানে এসএসসি ইন্টার পরীক্ষাতে যত হিট না আসে ফিলিংস, এক্সামে এত এত ফিলিং হিট আসে রেড হ্যাট এক্সামে, এরকম ধুক 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 করে। তো আমরা কি করতেছিলাম, আমরা একটা লঞ্চ করলাম, EC2 লঞ্চ করলাম। EC2 স্টেটে আসুক, এরপরে EC2 এর সাথে আমি একটা ইবিএস লাগাবো। ইবিএস কি জিনিস? এনি আইডিয়া? ইলাস্টিক ইলাস্টিক লোড ব্যালেন্সার। ইবিএস লোড ব্যালেন্সার না, এই যে ভলিউম, হ্যাঁ, ইলাস্টিক ব্লক স্টোর, মানে হচ্ছে হার্ড ডিস্ক। কি হার্ড ডিস্ক? আপনার আইএসকেজি বেস হার্ড ডিস্ক, ফাইল বেস না। আপনারা তো এটার ডিফারেন্স জানেন না, এনএফএস কি জিনিস, আইএসকেজি কি জিনিস, সাম্বা কি জিনিস, স্যান কি জিনিস, ন্যাস কি জিনিস, এগুলো জানেন না? না জানলে দেখে নেবেন যে কোনটা কি জিনিস। এবং সিস্টেম আর্কিটেক্ট নিয়ে কাজ করতে হলে আপনার এই প্রথমে এই 3টা জিনিস আপনাকে জানতেই হবে, আই মিন 5টা জিনিসই জানতে হবে। তো ওইটা হচ্ছে আইএসকেজি, ইবিএস যেটা সেটা হচ্ছে আইএসকেজি, মানে হচ্ছে আমার ও আমার কোথায় EC2 কোথায়, একটা EC2 রানিং, আমি EC2 তে কানেক্ট করতে চাচ্ছি কিভাবে, কি হলো,
ওকে এখন আপ হয় নাই। হ্যাঁ আপ হয়েছে, সিলেক্ট করেন নাই ভাই, সিলেক্ট করেন। সিলেক্ট করি নাই। বিরক্তিকর একটা ইয়ে করছে। তো আমি এটাতে লগ ইন করতে চাচ্ছি, আমার সবকিছু দেওয়াই আছে। দেখেন আমি লিনাক্স থেকে লগ ইন করবো, আমার এখানে পিএম ফাইলটা আছে। AWS ওপেনস্ট্যাক এগুলোর ইয়ে কি, ডিফল্ট ইউজার কি? ইউজার দিয়ে ঢুকতে হয় এবং কিবেজ অথেন্টিকেশন। মানে রুট দিয়ে তো ঢোকা যায় না এটাতে। না কখনোই না, রুট রুট লগ ইন ডিসেবল করা, ক্লাউড প্র্যাকটিস। ওকে, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটার আইপি আছে আমার এখানে, কি আছে, একটা পার্টিশন অ্যাড করা আছে, রাইট? এবং এটা কতটুকু, 10 জিবির একটা পার্টিশন অ্যাড করা আছে, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার এই 10 জিবি দিয়ে আমি যে অ্যাপ্লিকেশন হোস্ট করে রাখছিলাম সেই অ্যাপ্লিকেশনটা আমার আরো মোর স্পেস দরকার। তো আমি কি করব তাহলে? আমি এখান থেকে, যদি আমার এখানে ইবিএস বা এসকেজি ব্লক ভলিউম অ্যাড করা থাকতো তাহলে আমি এক্সটেন্ড করতে পারতাম, রাইট? পারতাম না? জি ভাই। কিন্তু আমার অ্যাড করাই নেই। সো আমাকে কি করতে হবে, যদি ক্লাউড অপশন হয় আমাকে নতুন ব্লক ভলিউম এর সাথে অ্যাটাচ করতে হয় হবে, আর যদি অন প্রিমিস ইনফ্রা হয় তাহলে আমাকে কি করতে হবে, বাজার থেকে নতুন হার্ড ডিস্ক কিনে নিয়ে আসতে হবে, তাই না? সেম জিনিস, নতুন হার্ড ডিস্ক কিনবো, অথবা আমার ক্লাউড অপশনে, মানে আই মিন যদি আমি ক্লাউডে ইউজ করি তাহলে যে এই অ্যাডভান্টেজ গুলো আমি সাথে সাথে পেয়ে যাব, যেটার জন্য আমার দৌড়াইতে হবে না। আমি আসলে এই সার্ভারের সাথে এই যে 10 জিবি অ্যাড করা আছে, এটা কি, এটা একটা ব্লক ভলিউম অ্যাড করা আছে, ব্লক ভলিউম ইবিএস। তাহলে ইলাস্টিক ব্লক স্টোর, এই সার্ভিসটার নাম ইলাস্টিক ব্লক স্টোর। এই দেখেন এই 10 জিবি আমার সার্ভারের সাথে অ্যাড করা আছে। এখন আমি চাচ্ছি না, আমাকে আরো 20 জিবি নতুন করে লাগাইতে হবে অ্যাজ পার অ্যাপ্লিকেশন টিম রিকোয়ারমেন্ট। তো ক্লাউডে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ক্রিয়েট করতেছি। যদি আমি ক্লাউডে না হতো তাহলে আমাকে বাজার থেকে কিনে এনে সার্ভার সিস্টেমে লাগাইতে হতো। এর আগে একটা ফ্যান্টাস্টিক জিনিস, সেটা হচ্ছে সেম রিজিয়নটা দেখে নেই, এটা অনেক প্যারাদায়ক একটা জিনিস। আমার ইয়ের রিজিয়ন কোনটা, ইউএস ইস্ট, না এটা না, কোথায়? ওই রো এর ওইখানে তো আছে অ্যাভেলেবিলিটির জন্য ইউএস, তারপরে কি যেন ডান পাশে চলে গেছে। আপনার রিজিয়নটা হচ্ছে ওহাইও। না না না, সরি, রিজিয়ন না, জোনের কথা বলতেছি। ইউএস ইস টু। ইউএস ইস্ট এই 2 না? হ্যাঁ, তো ইউএস ইস্ট 2 এই জোনে আছে। তা আমি চেষ্টা করবো আমার ব্লক ভলিউমটা সেম জোনে রাখার জন্য। তো আমি কি করতেছি, কত জিবি, 100 জিবি নেওয়ার দরকার নেই, আমি 20 জিবি একটা নিব। অটোই দিয়ে দিছে, S2 দিছে অ্যাভেলেবিলিটি জোন। এবং এটা যদি আমি এনক্রিপ্টেড চাই এখানে টিক দিয়ে দিব, আমার এনক্রিপ্টেড দরকার নেই, ওটা আলাদা ফিচার, আলাদা। তার মানে এটা কি করতেছি, ক্রিয়েট ভলিউম করতেছি ইবিএস সার্ভিস থেকে, দ্যাট মিন্স আমি একটা নতুন ব্লক হার্ড ডিস্ক বানাচ্ছি বা কিনতেছি এডব্লিউএস এর কাছ থেকে। এটা হয়ে গেছে সাকসেসফুলি। দেখেন এই যে 20 জিবিটা ছিল, তাই না? নিউ ব্লক লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আর এটা বাই ডিফল্ট আমার ওয়েব সার্ভার ব্লক। ওকে, বোঝা গেছে? তাহলে 20 জিবির একটা হার্ড ডিস্ক আমি কিনলাম। এই পাশে আসি আমরা, দেখেন এই পাশে আসার পরে স্টেট কি, ইন ইউজ, এটা কোথায় ইউজ হয়ে আছে, আমার ওয়েব সার্ভারে ইউজ হয়ে আছে। এটা কি অ্যাভেলেবল, মানে ফ্রি আছে, উই ক্যান ইউজ দ্যাট। আমরা ওই EC2 পাশ থেকেও ইউজ করতে পারি, এ পাশ থেকেও পারি, যেমন অ্যাটাচ ভলিউম, এটা আমার ভলিউম না, ব্লক না, এটাকে আমি
এর আগে আমি একটু দেখে আসি ls blk কমান্ড দিয়ে আমার xvda একটাই পার্টিশন আছে 10 জিবি, তাই না? এবং যেটা 1 MB নিচে হচ্ছে আমার xvda1 অনলি 1 MB আর xvda2 10 MB নিয়ে রাখছে রুট পার্টিশনের জন্য। কোনো কনফিউশন? একটা ব্লক 10 জিবির যেটা কোনটা, যেটা হচ্ছে এই 10 জিবি, এটা নিয়ে কোনো কনফিউশন? ভাই 15 জন মানুষ, একজনও কথা বলেন, কনফিউশন নাই আমি আমাকে শোনা যায়? ওকে, তো আমি এই 20 জিবি আমার সার্ভারের সাথে অ্যাড করব। সিম্পলি অ্যাটাচ ভলিউম, কি হলো, ভুল করলাম? রায়ান, ইউএস না ভাই, আমি তো আসলে অ্যাটাচ করছিলাম অন্যভাবে, মানে লিনাক্স সিস্টেমে US ঢুকে মাউন্ট পয়েন্ট অ্যাড করছিলাম। এইভাবে তো দিতে হবে। ওইটা ইউএস, এটা ওই ইনস্ট্যান্স আইডিটা দিতে হবে। ইনস্ট্যান্স আইডি অটো পাবে, আমি দিব কেন? এটা হচ্ছে যে আলাদা জোনে হলে সে কাজ করবে না, আমার জোনটা শেয়ার হতো। ইউএস ইজ 2। ভাই নবী ভাই, আপনার স্টোরেজ কিন্তু আসছে 2A জোন, 2 জোনে না। এখানে তো ইউএস ইজ 2 হচ্ছে একটা জোন, ওটার মধ্যে 3টা ডাটা সেন্টার আছে, এ বি সি অ্যাভেলেবিলিটি জোন 3টা থাকে। তার মানে তোমার জোন ঠিকই আছে। এটা তো দেখেন একটা 2A তে একটা 2B তে, এটা কি প্রবলেম? এটা প্রবলেম, ডাটা সেন্টার আলাদা হয়ে গেছে। এটা প্রবলেম, দ্যাটস ওয়াই ও খুঁজে পাচ্ছে না। এটা হওয়া যাবে না, আমি ডিলিট করে দিই। আমি ওই জিনিসটা মিলাইতে চাইলাম, তারপর আমি ভুল করে ফেলছি। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন, আদারওয়াইজ কাজ হবে না। ঠিক আছে, ও খুঁজে পাচ্ছে না। 2B ছিল, তাই না? এই যে এবার দেখেন ও অটোই পেয়ে যাবে। এটা ছিল আমার নিউ অপশন, অ্যাটাচ ভলিউম সিম্পলি, দেখছেন এই যে পেয়ে গেছে। এখানে ক্লিক করার সাথে ওইখানে যদি একটা না 10টা সার্ভার থেকে 10টা সার্ভারই আপনাকে দেখাবে আপনি কোনটাতে অ্যাড করতে চান, এবং ডিভাইস নেম কি নামে SDF অটো আসছে, আপনি কি নামে ইউ ক্যান অ্যাড হিয়ার, সিম্পলি অ্যাটাচ। ওর আগের স্টেট কি ছিল? ইন ইউজ হয়ে গেছে, তার মানে ও সার্ভারের সাথে অ্যাড হয়ে গেছে। আদৌ হয়েছে কিনা আমরা একটু দেখে আসি, কোথা থেকে? সার্ভার থেকে। সেম কমান্ড, দেখছেন xvdf 20 জিবি পেয়ে গেছে। কোনো কনফিউশন? কি করলাম আমরা? আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে যে AWS এর ব্লক ভলিউম কিভাবে কাজ করে এবং কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাজ ওয়েল এজ এটাতে কিভাবে EC2 এর সাথে লাগানো হয়। এখন আমরা যেটা দেখব লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনের, যে এই 20 জিবি কে কিভাবে আমি df-h, এখানে কি মাউন্ট করা আছে আমার এই 20 জিবি? এই 20 জিবির এই ডিস্কটাকে আমি আমার ওএস এ মাউন্ট করব। এখানে কিন্তু ওএস এ মাউন্ট করা নাই, ওএস জাস্ট পাইলো কি, তাকে বলা হচ্ছে যে তোমার একটা ব্লক ডিস্ক আমি অ্যাড করছি। মাউন্ট করার জন্য আমরা লিনাক্স ক্লাসের যাব, ওই পিডিএফটা একটু দেখি আমরা, ওটার ল্যাব নাম্বার 3। হ্যাঁ, সিম্পল এফ ডিস্ক বা পার্টেড এই এই প্যাকেজ গুলো দিয়ে এগুলোকে কাটাকুটি করা হয়। আমরা এখন এই 20 জিবি থেকে কাটবো, কেটে 10 জিবি বা 15 জিবি আমার এই সিস্টেমে মাউন্ট করব, আমার ওএস এ মাউন্ট করব। ওকে, এটা জাস্ট নাম কি, নামের আগে ডেভ এই নামই দিব। ওকে, ঢুকে গেছে। কি দিব, কি কি পার্টিশন আছে সেটা দেখার জন্য। আলটিমেট কোনো পার্টিশনে নেই, পি ফর প্রিন্ট। কি করতেছি আমরা বুঝছি কি, হোয়াট উই আর গোইং টু ডু। জি ভাই, হ্যাঁ, আমরা BGP কিভাবে ভাঙবো আমরা? মেইনলি কোনো কনফিউশন? না ভাই, আমরা কি করতে চাচ্ছি? রসি ভাই কোশ্চেন থাকলে এখন করেন। এনি কনফিউশন?
আচ্ছা ভাই, আমাদের প্রথমে 10 জিবি ছিল, পরে আমরা ইসিএস এ 20 জিবি ভলিউম 10 জিবি ছিল, আমার নিউ রিকোয়ারমেন্ট আসছে যে আমার 20 জিবি আরো লাগবে। তো 20 জিবি লাগবে, সে 20 জিবি একটা ভলিউম আমি পারচেজ করছি বা ক্লাউড থেকে নিছি, নেওয়ার পরে সেটা আমি ওএস এ মাউন্ট করতেছি। আচ্ছা, এখন যেহেতু দিস ইজ দ্য প্রসেস। আচ্ছা, 20 জিবি কে আমরা মাউন্ট করব। 20 জিবি কে মাউন্ট করব। 20 জিবি থেকে 20 জিবি হবে না, 20 জিবি থেকে 19 জিবি বা 19 পয়েন্ট সামথিং হবে। 20 জিবি আমি করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে প্রিন্ট প্রিন্ট পি ফর প্রিন্ট, প্রিন্ট ফর নিউ, এটাকে এখন আমি কি করব? আমার তো ব্লক একটা হার্ড ডিস্ক পাইছি, এখন এই ব্লক হার্ড ডিস্ককে আমি স্লাইস করে এটাকে লজিক্যাল ভলিউম বানাইতে হবে। আমার ইচ্ছে আমি লজিক্যাল ভলিউম হিসেবে অ্যাটাচ করব। তো আমি হচ্ছে যে নিউ দিলাম, নিউ ভাই দিয়ে ভাই লজিক্যাল ভলিউম বানানোর কি কোনো মানে উদ্দেশ্য আছে কোনো? প্রাইমারি অবশ্যই। পার্টিশন হিসেবে অ্যাপ্লাই করলে লজিক্যাল পার্টিশন এবং স্ট্যান্ডার্ড পার্টিশনের মধ্যে পার্থক্য আছে। লজিক্যাল পার্টিশনে ইন ফিউচারে আমি এই 20 জিবি যে অ্যাড করলাম, ইন ফিউচারে অ্যাপ্লিকেশন টিম বলতে পারে যে আমি হচ্ছে যে আলাদা মাউন্ট পয়েন্ট দিব তাকে, তখন তার সফটওয়্যার আর্কিটেকচার। The logical volume will help to extend the mount point very on the fly, but standard partition cannot. Okay? প্রাইমারি পার্টিশন করলে প্রাইমারি তো করবো আমি। প্রাইমারি এক জিনিস আর এক্সটেন্ডেড এক জিনিস, আর লজিক্যাল আর স্ট্যান্ডার্ড ওই দুই জিনিস। না, এখানে লেখা ছিল যে এক্সটেন্ডেড তে লেখা কন্টেইনার ফর লজিক্যাল পার্টিশনস, তাই আর কি প্রাইমারি এন্ড এক্সটেন্ডেড ইজ এ ডিফারেন্ট থিং। প্রথম 4টা ফ্রি, আই মিন 4টা প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করে সে। 4টা পর্যন্ত করা যাবে প্রাইমারি, আর এক্সট্রা কোনো যায় না। লেট মি ফিনিশ। 4টা পর্যন্ত করা যায় না, 4টা ও ডিক্লেয়ার করা যায়, 3টা পর্যন্ত আমরা করতে পারবো অ্যাজ এ প্রাইমারি, দেন আমার এক্সটেন্ডেডে যাইতে হবে। এটা ভিন্ন জিনিস। বাট আমি করব এলভিএম। এলভিএম করতে হলে আমাকে কি করতে হবে? আমি সেই প্রসেসে যাচ্ছি। জি। প্রাইমারি পার্টিশন আমি 3টা করতে পারবো, 4টা যদি করে ফেলি আর জীবনেও এই ওএস এ কোনো মাউন্ট পাথ আপ করতে পারবো না। আচ্ছা। তো আমার যেহেতু একটাও করা নাই, দ্যাটস ওয়াই ও আমাকে বলতেছে যে তুমি কি করবা, পার্টিশন 1 থেকে ফ্রি আছে, ডিফল্টে 1। আমি বলতেছি ওকে, সমস্যা নেই, আমি আর 1 2 3 কিছু বলতে চাই না, 1 ফ্রি আছে এটাই। সেক্টর, আমার হার্ড ডিস্কের সেক্টরও আমি বলে দিতে পারি, সেক্টর নাম্বার এত থেকে সেক্টর নাম্বার এত পর্যন্ত এখানে আমি কাটবো, স্লাইস করব। তো সেক্টর যেহেতু আমার কিছু করার নাই, আই মিন আমি প্রথমেই নিছি, প্রথম সেক্টর শুরু হয়েছে 2048 থেকে। মানে প্রথম 2 জিবি সে অন্য কাজে দখল করে নিছে, লাইক আইনোড মেটাডাটা আবলা আবলা কাজে নিয়ে নিছে। তো আমি ফার্স্ট থেকে শুরু করছি, এই জন্য কি ছিল লাস্ট সেক্টর কি হবে? লাস্ট সেক্টর আমরা এভাবে দিতে পারি, আমি 15 জিবি নিব। এখন তুমি এই সেক্টর ওয়াইজ আমি ক্যালকুলেশন করতে পারবো না, তুমি করে নাও। আমি হিউম্যান রিডেবল প্লাস 15 জিবি দিয়েছি। ওকে, ইট উইল ওয়ার্ক। এই যে এখানে বলা আছে সাইজ এটা পেটা টেরা হিসেবে ডিক্লেয়ার করতে পারি। ও হচ্ছে এই সেক্টর ক্যালকুলেশন ও করে নিবে। আমি যদি 15 জিবি ইনপুট দিই, ইউ উইল ডু দ্যাট। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এখন প্রিন্ট দিচ্ছি, আমি একটা পেয়ে গেছি, XVDF1 হিসেবে পেয়ে গেলাম। এবং এখন যেটা করতে হবে আমার, এই পার্টিশনটাই আমি এখন লাগাই দিতে পারি। দিস ইজ স্ট্যান্ডার্ড পার্টিশন। আমি যেটা বলতেছিলাম, স্ট্যান্ডার্ড পার্টিশন এবং লজিক্যাল ভলিউমের মধ্যে পার্থক্য। স্ট্যান্ডার্ড পার্টিশন হচ্ছে লিনাক্স পার্টিশন। আমি এই যে 15 জিবি এটা কাটলাম, কাটার পরে এটা যদি আমি ওয়েসে মাউন্ট করে দিই, আবার যদি নিউ রিকোয়ারমেন্ট আসে যে 15 জিবি দিয়ে হচ্ছে না, আমার লক টক আছে, নিউ অ্যাপ্লিকেশন বসবে, আমার আরো লাগবে, তখন আমি আর এইটাকে এক্সটেন্ড করতে পারবো না। বাট এটাকে যদি আমি আমরা টি দিয়ে দেখি, টাইপ, সরি টি ফর সেট হয়ে যাবে, এল টি দিয়ে যদি টাইপ দেখি, আমার হার্ড ডিস্ক আমি এত টাইপে ডিক্লেয়ার করতে পারি। আমার আছে হচ্ছে 83 তে, আই মিন লিনাক্স পার্টিশনে আছে, লিনাক্স স্ট্যান্ডার্ড পার্টিশনে আছে। আমার লাগবে হচ্ছে, আমার টার্গেট হচ্ছে এলভিএম পার্টিশন, দ্যাটস ওয়াই আমি 8E ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি এই যে টি দিছি এখানে, এই আমার হেক্স কোড, যেটা হেক্স কোড হচ্ছে 8E। আচ্ছা ভাই, এটা কি ফাইল সিস্টেম বলতে?
না, এটা ফাইল সিস্টেম না, এটা আমার হার্ড ডিস্কের টাইপ। ফাইল সিস্টেম এক্সএফএস, ext4, ext3 এটা ভিন্ন জিনিস। আমার স্ট্যান্ডার্ড পার্টিশন এবং এলভিএম পার্টিশন, এই যে এখন যেটা হলো লিনাক্স এলভিএম, আগে কি ছিল, আমার এটার পার্টিশন ছিল লিনাক্স পার্টিশন, এখন এটা হয়ে গেল লিনাক্স এলভিএম পার্টিশন। ওকে ফাইন, আমি 15 জিবি কাটছি, 15 জিবি কে আমি লিনাক্স এলভিএম হিসেবে ডিক্লেয়ার করছি, আমার কাজ শেষ। ডাব্লু মানে রাইট, সে রাইট করে আসলাম আমি। এখন আবার আমি এলএস বিএল কে দিব, দিয়ে এই যে xvdf এর 20 জিবি ছিল, এখান থেকে আমি 15 জিবি কাটছি না, তার মানে xvdf1 হয়ে গেছে সে। এখন যদি আবার 2 জিবি কাটি xvdf2 হবে, আবার 2 জিবি কাটি আবার xvdf3 হবে, এই যে এইভাবে সে ম্যানেজ করবে। ওকে, আগেরটাও যেভাবে করছে। এখন এই xvdf1 কে আমার যেটা করতে হবে, এটা পিভি বানাইতে হবে, ভিজি বানাইতে হবে এবং এলভি ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করে এটাকে আমার মাউন্ট করতে হবে। ওকে, তাহলে পিভি ডিক্লেয়ার করে কিভাবে, পিভি ক্রিয়েট সিআর পিভি ক্রিয়েট ডেভ, এটা কাজ করতেছে না বিকজ অফ এটার জন্য রিকোয়ার্ড যে প্যাকেজ সেটা এই সার্ভারে নাই, ক্লাউড ইমেজ তো, এটার জন্য রিকোয়ার্ড প্যাকেজ হচ্ছে lvm2, এটা আমি ইনস্টল করে নিচ্ছি। পুরো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা এবং লিনাক্স আর এই সিএসএ কোর্সের সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক এবং মোস্ট অফ দা রিকোয়ার্ড টাস্ক টু পাস দ্য এক্সাম। না না ভাই, এগুলো করি না, এগুলো সার্ভার অ্যাডমিনরাই তো করে। হ্যাঁ, এটা একেবারে ওই জন্য বললাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনের মেজর প্রাইমারি টাস্ক এটা। হ্যাঁ, মনে পড়তেছে ভাই, এটা তো আরএসসি পিভি, হ্যাঁ এটা করতেই হবে, এটা ছাড়া পাস করতে পারবেন না। পিভি ক্রিয়েট, এবং এবার দেখেন এটা কাজ করবে, দেখছেন? মানে হচ্ছে পিভি মানে কি, পিভি মানে হচ্ছে ফিজিক্যাল ভলিউম, পিভি ফর ফিজিক্যাল ভলিউম, ভিজি ফর ভার্চুয়াল ভি ফর ভি ভার্চুয়াল পি ফর ফিজিক্যাল মানে হার্ড ডিস্ক, ভি ফর ভলিউম, এটাকে হার্ড ডিস্ক দেখলাম, ভি ফর ভলিউম ভলিউম গ্রুপ, ভিজি ভলিউম গ্রুপ, গ্রুপ, ইয়েস এলভি ফর লজিক্যাল ভলিউম। তো আমার এলভি করতে হবে, এলভি করার ফার্স্ট স্টেপ হচ্ছে পিভি, সেকেন্ড স্টেপ হচ্ছে ভিজি, থার্ড স্টেপ হচ্ছে এলভি। তো পিভি আমি ডিক্লেয়ার করে নিলাম, এবার পিভিএস দিয়ে বা পিভি ডিসপ্লে দিয়ে আমরা দেখতে পারি আমাদের এখানে পিভি, এই যে 15 জিবি যেটা, সেই 15 জিবি পিভি ফ্রি আছে। এটাকে এখন আমি ভিজি ডিক্লেয়ার করব, ভিজি ক্রিয়েট, ভিজি কিভাবে ডিক্লেয়ার করে, এর সাইজ কতটুকু দিব, 15 যেহেতু আছে আমাকে 14 দিতে হবে, বা 14.5 বা 14.9 পর্যন্ত আমি দিতে পারি। ওকে, এত জি আমি 14ই দিলাম। আমার ভিজি নেম মাই ভিজি, একটা ভিজি নেম আমি দিব, আমি ইচ্ছা মতো দিতে পারি, বাট এল দিয়ে এর সাইজ কত জিবির ভিজি হয় সেটা আমি নিতে চাচ্ছি। তাইলে ভিজি ক্রিয়েট দিয়ে আমি ভিজিও কি বললো নিল না, সরি এটা এইভাবে না, ভুলগায়া ভিজি ক্রিয়েট দিয়ে কত জিবি, ভিজিতে আসলে জিবি দেয় না, ওটা এলভি তে দেয়, আমি ভুলে গেছি। ভিজি ক্রিয়েট দিয়ে জাস্ট সিম্পলি ভিজির নেম কি দিব এবং কোন পিভিটাকে আমি ভিজি হিসেবে ডিক্লেয়ার করব। ওকে, ভিজি ক্রিয়েট একটা নেম দিব এবং কোন পিভি কে, আমার পিভি এটা না, এই যে ডেভ এক্সভি, এটা না আমার পিভি, এই যে ফিজিক্যাল ভলিউম সাকসেসফুলি ক্রিয়েটেড হয়েছিল। তো কোন পিভি কে আমি ভিজি বানাবো সেটা ভিজি ক্রিয়েট, আমি একটা নাম দিছি, তারপরে আমার পিভির নাম দিছি। এইবার যখন আমি এলভি বানাইতে যাব তখন আমাকে ইয়ে দিতে হবে, সাইজ দিতে হবে, কত জিবি এলভি বানাবো। তাহলে আমার ভিজিএস দিয়ে আমি একটু দেখি ভিজির সাইজ কতটুকু, ভিজিএস
ভিজিও 15 জিবি আসছে। এখন আমি এলভি ক্রিয়েট করব। এলভি ক্রিয়েট মাইনাস এল, ওই 14 জিবি নেই, 15 দিলে কাজ করবে না, ও বলবে যে ওই একটু জায়গা নেই, 14.89 পর্যন্ত কাজ করবে। তা আমরা এত ঝামেলা করতে চাচ্ছি না, আমরা যেটা 14 জিবি নিলাম। এখন 14 জিবি এই 14 জিবি এলভি কার কাছ থেকে নিব? ডেফিনেটলি আমার এই ভিজির কাছ থেকে নিব, তাই না? ঠিক আছে, প্রথমে পিভি ফিজিক্যাল ভলিউম করলাম, ফিজিক্যাল ভলিউম এর নাম হলো এটা। সেই পিভি কে আমি ভিজি ডিক্লেয়ার করলাম, ভলিউম গ্রুপ ডিক্লেয়ার করলাম একটা নাম দিয়ে। এখন এলভি করতে চাচ্ছি, এলভি করতে কতটুকু করব সেটা বলে দিলাম, এবং কোন ভিজি থেকে এলভিটা করব সেটা বলে দিচ্ছি। আমার এলভিটাও ক্রিয়েটেড। এটা কি মাল্টিপল করা যায় নাকি এখানে লজিক্যাল ভলিউম? যদি আমি এখান থেকে 10 জিবি নিই তারপর 4 জিবি নিই, হবে? এক জীবন আপনি এটার এই জন্য এলভিএম যে আপনি এলভি কে পরেও এক্সটেন্ড করতে পারেন, ফিউচারে এক্সটেন্ড করতে পারেন। এই যে 20 জিবি থেকে নিয়ে এসে একবারে ধরেন 200 জিবি নিয়ে রেখে দিলেন, রেখে দিয়ে আপনার এখন 50 জিবি লাগতেছে, ইউজ করলেন। পরে ওই যে আমি স্লাইস করলাম, আবার আপনার পরে প্রয়োজন হলো আপনি ঢুকে আবার স্লাইস করলেন, আবার আরেকটা মাউন্ট পয়েন্টের জন্য। ইউ ক্যান ডু এভরিথিং অন দ্য ফ্লাই, দ্যাটস ওয়াই এলভিএম পার্টিশন ইজ এ বেস্ট প্র্যাকটিস। আমার খালি স্টোরেজ अवेलेबल থাকতে হবে। আপনার মাউন্ট পাথ বাইরে, আই মিন মাউন্টেড পাথ ভরে গেছে, এখনই বাড়াইতে হবে, জাস্ট এলভি এক্সটেন্ড মারবেন। যদি আপনার ভিজিতে अवेलेबल, আই মিন হচ্ছে মাই ভিজি দিলাম না আমি, এই আপনার ভিজিতে যদি ইয়ে থাকে, স্টোরেজ থাকে, আপনি জাস্ট এই এলভি কে এক্সটেন্ড করে দিবেন। আমি আরো বুঝাচ্ছি, আরো ক্লিয়ার হবে। এলভি এক্সটেন্ড মারবেন, অন দা ফ্লাই সে চলে যাবে, কোনো ডাউন টাইম লাগবে না। স্ট্যান্ডার্ড পার্টিশনে গেলে আপনার লাইফ এল। তো আমি কি করলাম, এলভি আমি ক্রিয়েট করে ফেললাম, তাই না? এলভি এস। এখানে একটা কোশ্চেন আছে, বলেন। এলভি ক্রিয়েট করলেন কিন্তু এলভি এর কোনো নাম দিতে হবে না ভাইয়া? না, এলভি ও ওর মতো করে নিয়ে নেবে। এই যে এলভির নাম ও নিয়ে নিয়েছে, আমি দিলে দিতে পারি, আমি দেই নেই। কারণ এলভির নাম দিয়ে ও কাজ করবে না, ও কাজ করবে এলভির পাথ দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ভিজি দিয়ে। এখানে কোনো ফ্যাক্টর না, এই যে এই পাথ দিয়ে সে মাউন্ট করবে, আর কিছু না, নাম এখানে কিচ্ছু না। বুঝতে পারছেন? এখন আমরা যেটা করব, এটাই আমি দেখাইতে যাচ্ছিলাম, এলভি ডিসপ্লে দিয়ে ওই যে স্পেসিফিক আমি এলভি বানাইলাম, আমার এলভি ও 10, এটার এলভি ডিসপ্লে দিলে দেখেন এটা, এই যে এলভি ও 10 এর পাথ এটা, ভিজি নেম এটা, কোড থেকে আসছে এলভি ইউআইডি, এর দেখেন ব্লক সাইজ কত, সেগমেন্ট সাইজ কত, ইচ এন্ড এভরি ইনফরমেশন ইজ হিয়ার। তো এলভি ডিসপ্লে দিয়ে আমাদের এখান থেকে আমার শুধু পাথটা লাগবে, আর কিচ্ছু লাগবে না, কারণ এই পাথ দিয়ে আমাকে এটাকে আবার ফাইল সিস্টেম ডিক্লেয়ার করতে হবে। ওকে, mkfs ডট কি ফাইল সিস্টেম দিব, ext4, ext3 or xfs, নো ডাউট। তাহলে এই পাথটাকে আমি এখন কি ডিক্লেয়ার করব, ফাইল সিস্টেম ডিক্লেয়ার করব। কাটাকাটি শেষ, পিভি বানাইছি, ভিজি বানাইছি, এলভি বানাইছি, এখন এটাকে কোন ফাইল সিস্টেম, ওই যে আমরা দেখি না যে xfs ext4, তো ফাইল সিস্টেম আমি ডিক্লেয়ার করার জন্য এই পাথটা লাগবে, আমার এই পাথটাই লাগবে, আর কিছু লাগবে না, কারণ ও পাথ বেস, নাম কোনো ওর কাছে কিচ্ছু না। এটার ফাইল সিস্টেম ডিক্লেয়ার হয়ে গেল, xfs ডিক্লেয়ার হয়ে গেল। এখন আমি ফার্স্টের দিন আলোচনা করছিলাম যে এটা কিভাবে মাউন্টেড করব, মাউন্টেড লোকেশন কোনটা বলেন একজন, ওসি ভাই খেয়াল আছে? মাউন্টেড লোকেশন রুট না ভাই, রুটের ভিতরে না, মাউন্টেড লোকেশন না, মাউন্টেড কনফিগারেশন ফাইল, এফএস ট্যাব। ইটিসি এফএস ট্যাব। আমি এটা রুটের ভিতর করব না, আমি এটা করব হচ্ছে আমার নাম দিব হচ্ছে অ্যাপ্লিকেশন, ইকেশন হবে আমার ডিরেক্টরি নেম, অ্যাপ্লিকেশন, ঠিক আছে। df -h, এখানে অ্যাপ্লিকেশন নামে কিছু আছে, এই যে মাউন্টেড অন, এখানে শুধু রুট আছে। তো আমার অ্যাপ্লিকেশন গুলো এখানে থাকবে, দ্যাটস ওয়াই আমি এর নাম দিলাম অ্যাপ্লিকেশন। আমি এখানে অ্যাপ্লিকেশন নামে মাউন্ট করব। তাহলে আমার যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে এই এলভির পাথটা লাগবে, আর মাউন্টেড ডিরেক্টরির পাথটা জানতে হবে। এরপরে আমি ঢুকে যাব এফএস ট্যাবের মধ্যে।
এখানে আমার ভীম নেই। ওটার সাথে কাজ আচ্ছা আমি একটু ভীম নামাই নি, লাল নীল বাতি জ্বলবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ইন্টারনেট নাই তো কেউ কথা বলে একটু মিউট করে বলেন। তো আমি কি করব, ভীম দিয়ে কোন ফাইলে ঢুকবো, এফএস ট্যাবে ঢুকবো। দেখেন এখানে ইজ অনলি রুট মাউন্ট করা। মাউন্ট করা যায় হচ্ছে ইউআইডি দিয়েও মাউন্ট করা যায়, আবার ওই পাথ দিয়েও মাউন্ট করা যায়। পাথটা আমি কপি করি নাই, আবার বের হয়ে গেলাম। রেড হ্যাট তো অনেক ডিস্টার্ব করে। আমার পাথটা কি, রেড হ্যাট ফ্রিতে ইউজ করতে যাবেন আপনি লাইভ হেল করে দিবেন। সেন্টওয়েস ইউজ করবেন আপনি, ধরেন কোনো ঝামেলা করবে না। তো আমার আচ্ছা ওই যে ইউআইডি দেখলাম না, আবার বলবেন যে ওইটা করতে পাবো। এখানেই তো আছে যে এলভিইউআইডি, এটা এক্স্যাক্টলি, এটা এইভাবেও দেখা যায়। আবার এলএস বিএল কে যদি আমি দিই, সরি বিএল কে আইডি দিলে আমি দেখেন এই যে আমার ডেভ ম্যাপার, এটার ইউআইডি এটা, এটার ইনপুট দিতে হবে। ওকে, এটার ইউআইডি, এটার এই যে টাইপ বানাইছি এক্সএফএস, আমি এখনই বানাইলাম। এবং আমি ডেভ ম্যাপার ধরে এটা এন্ট্রি দিতে পারি, অথবা ডেভ এটাও এন্ট্রি দিতে পারি। একটা জিনিস শেখেন, প্যাচ লেগে যাবে বেশি প্রসেস শিখলে। তাহলে আমি কি এন্ট্রি দিব, কোথায় এন্ট্রি দিব, এফএস ট্যাবের মধ্যে এন্ট্রি দিব। সিম্পলি এফএস ট্যাবের মধ্যে গেলাম, গিয়ে এটা লিখলাম স্পেস হোয়ার আই ওয়ান্ট টু মাউন্ট। স্পেস দিতে পারি, ট্যাব দিতে পারি, এটা আসলে নট এ বিগ ডিল। কোথায় আমি মাউন্ট করব, অ্যাপ্লিকেশন ডিরেক্টরিতে বানাইছি তাই না। আমার ফাইল সিস্টেম কি, এক্সএফএস তাই না। ডিফল্টস বাই ডিফল্ট DEFAULTS 00, এখানে 1 2 3 অনেক ইয়ে দেওয়া যায়, সিকোয়েন্স দেওয়া যায়। কারণ হচ্ছে আমার ওয়েস যখন বুট আপ হয় তখন প্রথমে mtap ফাইলটা পরে ডিসিশন নেয়, সেভাবে কনফিগার করে। তারপরে সেকেন্ডলি এই fstab ফাইল, পরে fstab ফাইলের মধ্যে কি কি লেখা থাকে সেইভাবে সে বুট আপ করে। মানে ওই যে ফাইল সিস্টেম df-h যে দেখি, এটা শাট ডাউন করে দিলে যে ওটা ওইভাবে থাকে তা না, ও সব মুছে ফেলে। আবার যখন স্টার্ট আপ হয় তখন এই ফাইলটা সে পড়ে ডিসিশন নেয় যে কোনটা কোথায় আমাকে মাউন্ট করতে হবে। সেটার সিকোয়েন্স নাম্বার 0001 এগুলো সিকোয়েন্স নাম্বার সেট করে দেওয়া যায়। তো 00 দেওয়া মানে তুমি তোমার মেশিনকে বলে দেওয়া যে তুমি তোমার ইচ্ছা মতো করো, আমি তোমার উপরে মাতবাড়ি করলাম না। সেট করে বের হয়ে আসলাম, সিম্পলি আমার সব এন্ট্রি দিয়ে দিছি। এখন মাউন্ট মাইনাস এ হচ্ছে একটা কমান্ড, যেটা দিয়ে আমার ওই fstab ফাইলকে আমি আবার রিড করে পারি, রাইট। এর আগে আমি জাস্ট দেখে নেব df-h দিয়ে যে আমার অ্যাপ্লিকেশন নামে এখন কিছু আছে নাই, এখন পর্যন্ত নাই। এবার মাউন্ট মাইনাস এ দেব, মানে হচ্ছে সে আবার fstab ফাইলটা পড়বে এবং সে ওয়াজ ডিসিশন নিয়ে এখানে মাউন্ট করবে। লেটস সি ইটস ওয়ার্কিং। হ্যাঁ, একজন সিস্টেম ইঞ্জিনিয়ারের জন্য এই কমান্ডটা হচ্ছে দুঃস্বপ্নের মতো। যদি মাউন্ট মাইনাস এ কাজ না করে, এর গোমারা হয়ে যাবে। এবার আমি df-h দেখি, we got it right। অ্যাপ্লিকেশন এবং এই দেখেন এই পাতটাই দেখাচ্ছে, সো দ্যাট ওর কাছে পাতটাই সবকিছু। এখন আমাকে বলেন স্টেপ কি কি, পিভি ক্রিয়েট, দেন ভিজি ক্রিয়েট, দেন এলভি ক্রিয়েট। এত কিছু মনে না থাকলেও গুগলিং করে করবেন, এই তিনটা স্টেপ মনে রাখবেন। কেউ জিজ্ঞেস করলে যেন এই তিনটা স্টেপ বলতে পারেন, যে প্রথমে পিভি করতে হবে, ভিজি করতে হবে। আমি এরকম অনেক এক্সপেরিয়েন্স সিস্টেম ইঞ্জিনিয়ার অ্যাডমিনিস্ট্রেটরের সাথে আমার ইন্টারভিউ কথা হয়েছে, তাদের এই স্টেপ জিজ্ঞেস করলো, সে অহরহ কাজ করছে। যদি বলা হয় যে স্টেপ গুলো একটু বলেন তো, তার আটকায় যায়। ইটস প্যাথেটিক। সো আই সাজেস্ট অল অফ টু ইউ, জাস্ট রিমেম্বার দোজ স্টেপ। আপনাকে কেউ এই হুবহু 120টা কমান্ড জিজ্ঞেস করবে না।
না ভাই সিম্পল জিনিস জিজ্ঞেস করি। জাস্ট আমি নিজেও স্টেপই জিজ্ঞেস করি, বাট বলতে পারে না, বলে এই মুহূর্তে ভুলে গেছি, বাট আই নো তারা জানে। তো এটা হচ্ছে যে আপনার ইমপ্রেশন, আপনি কিভাবে ধরে রাখবেন। এখন বলেন যে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে আমি কিভাবে আমি কি কি করলাম, একটা ইবিএস আই মিন ইলাস্টিক ব্লক স্টোর, অ্যামাজনের ওয়েব সার্ভিস ইলাস্টিক ব্লক স্টোর আমার সার্ভারের সাথে অ্যাড করছি। অ্যাড করার পরে সেই অ্যাড করা ইবিএসটা কিভাবে আমি মাউন্ট করছি আমার অ্যাপ্লিকেশন টিমের রিকোয়ারমেন্ট ওয়াইজ, এই প্রসেসটার মধ্যে কোথায় কনফিউশন আছে আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা ভাই, এখন আমরা এলএসবিএল কে যদি দেখি, কি কি দেখাবে একটু দেখি। এই যে এটা এসে কোথায় মাউন্ট করছেন সেটাই দেখাবে। আচ্ছা, আগেরটা এই যে রুটে মাউন্ট করা ছিল, এটা এখানে মাউন্ট করছে। আই মিন মাউন্টেড ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ এর মাদার পাথ সহ এগুলোই দেখায় এলএসবিএল। আচ্ছা ভাই, আমি এখানে একটু আপনি যেটা বললেন একটু যদি আমি ইয়ে করি, একটু ভুল হলে ধরাই দিবেন। এখানে তাহলে আমরা বুঝতে পারতেছি প্রাইমারি ভলিউম পিভি হচ্ছে দুইটা, এক্সভিডিএ আর এক্সভিডিএফ। এক্সভিডিএ এবং এক্সভিডিএফ দুইটা হচ্ছে প্রাইমারি ভলিউম না, দুইটা ব্লক ভলিউম। আচ্ছা, দিস ইজ নট প্রাইমারি ভলিউম। দুইটা ডিস্ক ব্লক, আমরা এই দুইটা অ্যাড করছি ডিস্ক ব্লক। দুইটা হার্ড ডিস্ক। হ্যাঁ না প্রথমে বলছিলেন না ভাইয়া যে চারটা প্রাইমারি করতে পারি, তাহলে ওটা এই জিনিস না, এই দুইটা হার্ড ডিস্ক, ওটা এই জিনিস না। আচ্ছা, তাহলে এখানে হার্ড ডিস্ক প্রাইমারি ভলিউম কিভাবে বুঝতে পারবো? এখান থেকে বুঝতে পারবেন না, ওটা যখন আমি স্ল্যাশ, আপনি যখন আবার এফডিক্স মারবেন। আচ্ছা, কাকে এফডিক্স মারবেন? আবার এফডিক্স মারেন, এফ কাকে, আপনার মাদার ইয়েকে ডিস্ক কোনটাতে কাটতে যাচ্ছেন, এক্সভিডিএ কে না এক্সডিএফ কে? এক্সভিডিএ ডিএফ কে। ডিএফ, হ্যাঁ। এফডিক্স মারছেন, পি মারেন, একটাই দেখাবে। আপনি আবার নিউ করতে যান, আগের বার কি বলছিল চারটা ফ্রি, এবার বলতেছে তিনটা ফ্রি, একটা প্রাইমারি ভলিউম আছেই। গট ইট? বাট ডোন্ট ডু অল প্রাইমারি ভলিউম, ডোন্ট ইউজ অল প্রাইমারি ভলিউম, ম্যাক্সিমাম 3, দেন ইউ শুড গো ফর এক্সটেন্ডেড। এটা 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 কোনো এটা নিয়ে মাথা ঘামেন না, এটা মেজর কিছু। আমার প্রাইমারি একের বেশি করব কেন তাহলে? যদি একটা দিয়ে আমার হয়ে যায়, আমার প্রাইমারি কি একের বেশি করার প্রয়োজন আছে পার ডিস্কে? ওই একটা দুইটা করে চলে যান, এক্সটেন্ডেডে চলে যান। এখন এই ধরনের অনেক কমপ্লেক্স সিস্টেম থাকে বুঝছেন, যেখানে 50টা 80টা 70টা পর্যন্ত মাউন্ট পাথ থাকে। আমার প্রোডাকশন এক্সপিরিয়েন্স বলি, আমার প্রোডাকশন এক্সপিরিয়েন্সের একটা সার্ভারের মাউন্ট 87টা মাউন্ট পয়েন্ট আছে। 87, 1 2 3 আমরা প্র্যাকটিস করতেছি জন্য মনে হচ্ছে 87 মাউন্ট পাথ আমি কিভাবে করব? আমার এক্সটেন্ডেডে যাইতে হবে। না না, আমি সেটা তো বুঝলাম, আমি যে লজিক্যালি আপনি করতেছেন রিস্কটা নেওয়ারই দরকার নেই আপনি মানে জাস্ট ফর নো। এই জন্য অনেকে এক্সামে ফেল করে। আই মিন লিনাক্স এক্সামের এটা একটা বিশাল ট্রিক্স। লিনাক্স এক্সামে করে কি, এখানে অলরেডি দুইটা সে ক্রিয়েটেড করে রেখে দেয়। তো তারপরে এক্সামের কোশ্চিন আসে যে একটা করেন, পরের কোশ্চিন যে আরেকটা করেন। তো ওই সময় সব নার্ভাসনেস এর জন্য করে কি, ওই প্রাইমারি মেরে দেয়, 3টা হয়ে গেল, পরেরটা হিসেবে প্রাইমারি মারে, মানে 4টা সে পরেরটার কাজ করে না। ইটস এ ট্রিক্স। তো এটা এই উই হ্যাভ টু নো দ্যাট যে ঘটনাটা কি, তখন আমাদের এক্সটেন্ডেডে চলে যেতে হবে। আমার কোশ্চেন ছিল যে আমার কি আদৌ একটা বেশি প্রাইমারি দরকার পড়বে যদি আমি মাল্টিপল এক্সটেন্ডেড বাড়াইতে থাকি? না, দরকার নেই। আপনি যেটা ঠিক আছে আপনাদের এক্সট্রিম ইউজ কেস, কিন্তু অ্যাজ এ নর্মাল হিসেবে যে আমি 60% বা 50% ইউজ কেসের কথা বললি আমাদের অ্যাপ্লিকেশন রেগুলারের জন্য যেগুলা, সেখানে তো আমার একটা প্রাইমারি হয়ে পার ডিস্কে একটা প্রাইমারি তো আমার এনাফ, সেখান থেকে আমি মাল্টিপল লজিক্যাল ইয়ে করলাম। হ্যাঁ আপনি সেটা যদি আপনি করে নেন, আপনি একবারে 1 টিবি করে নিলেন, তারপর আপনি কাটলেন আর মাউন্ট করলেন। এই জিনিসগুলো তো আসলে ওই আগে থেকে ফোরকাস্ট করে রাখা যায় না। ফোরকাস্ট করে রাখলে বেটার। আপনি একবারে 1 টিবি নিয়ে চলে গেছেন, পিভি বানায় রাখছেন, এরপর খালি ভিজি কাটছেন, এলভি কাটছেন আর মাউন্ট করছেন বা এক্সটেন্ড করছেন। এগুলো এক্সট্রিম কেসে চলে আসে, তখন হচ্ছে যে এই জায়গায় এসে আটকায় যায়। এগুলো এক্সট্রিম ইনফরমেশন, যে এই জন্য বলতেছি যে এগুলো নিয়ে মাথা খাটায় না, মানে এটা এক্সেপশন কেস।
আর ধরে সিম্পল কেস হচ্ছে আপনি ওই একবার কাটে নিয়ে চলে গেলেন, ওইখানে থেকে শুধু এক্সটেন্ড করবেন, ভিজিএস মারবেন, আর এখানে দেখবেন যে এই যে দেখেন এত ফ্রি আছে, এখানে ধরেন ভিজি সাইজ আপনার 1 টিবি, দেখবেন আপনি 200 জিবি ইউজ করলেন, 800 জিবি রেখে দিচ্ছেন। প্রয়োজন হলে এই ভিজি থেকে নিয়ে নিয়ে ইউজ করবেন আর ইয়ে করবেন, এক্সটেন্ড করবেন। এখন ক্লাউডের ক্ষেত্রে যেটা হয়তো আমরা তো ধরুন যখন দরকার পড়ে শুধু তখনই আমরা কিনি। হ্যাঁ হ্যাঁ, তখনই আমরা দিব না, তো সেই জন্য তো একবার মাপযোগ করেই নিবো। আমার আমার 100 জিবি লাগলে আমি ম্যাক্সিমাম 105 জিবি কিনবো, কিনে হচ্ছে যে এখানে লাগাই দিব। তো তখন হচ্ছে এই 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 অপারেশনটা আমি ইয়ে করে দিলাম, কারণ আপনি লাগবে 100 জিবি, আপনি তো 1 টিবি কিনবেন না, আপনার তো 1 টিবি প্রাইসিং গুনতে হবে, তখন এই অপারেশনটা লাগে। দ্যাটস ওয়াই এই প্রসেসটা আমি দেখাই দিলাম। তখন আমাকে আবার একটা ডিস্ক অ্যাড করে প্রাইমারি করে সেখান থেকে এলভি যাবার আবার ওই এলভি করে এলভি এক্সটেন্ড মেরে দিবেন, বুঝেন নাই? হ্যাঁ বুঝছি আমি আপনার এই যে আপনার এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন আবার বাড়াইতে হবে, জি কিচ্ছু না, আপনি সিম্পলি আরেকটা ব্লক ভলিউম কিনবেন জি 100 জিবির, কিনে ওইটার আবার কাটবেন, কাইটা স্লাইস করে নিয়ে এসে ওইটারে ফার্স্টে কি বানাবেন, ফার্স্টে বানাবেন হচ্ছে পিভি বানাবেন, জি। তারপরে পিভি বানানোর পরে ভিজি এক্সটেন্ড করবেন। এই ভিজি কে এক্সটেন্ড করা যায়, আচ্ছা এই ভিজি যখন এক্সটেন্ড করলেন এর ভিতরে ঢুকে গেল, আর ওই ভলিউম ব্লকটা এটার ভিতরে চলে আসলো তখন। ভিজি এক্সটেন্ড করলেন মানে ভলিউম গ্রুপের মধ্যে ঢুকে গেল, ওই যে আপনার স্টোরেজ অ্যারে যেভাবে আমরা ডিক্লেয়ার করি, জি, আচ্ছা। তো নতুন এক্সিস্টিং অ্যারের মধ্যে ঢুকাই দিলাম, ভিজি মানে অ্যারে ঢুকাই দিলাম, এরপরে এলভি এক্সটেন্ড করলাম, অন দা ফ্লাই আমার অ্যাপ্লিকেশন হয়ে গেল, তো আমার আগে থেকে কিনে রাখার দরকার নেই। এটা অনেক অনেক এটাই ছিল হ্যাঁ। কোশ্চেন, ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার এইটাই যে আমার অ্যাপ্লিকেশনে দিচ্ছি, আমার পরে আরো 110 জিবি আরো 20 জিবি লাগবে, লাগবে, আবার তখন কিনবেন। হ্যাঁ আরেকটা এটাই ব্লক কিনবো, কিনে আমি কিনবেন, পিভি ডিক্লেয়ার করতে হবে। এই ভিতরে ঢুকাই দিয়ে তারপর আমি এলভি বাড়াই নিব। হ্যাঁ, পিভি ডিক্লেয়ার করতে হবে আগে, তারপরে ভিজি এক্সটেন্ড এলভি এক্সটেন্ড অন দা ফ্লাই বেড়ে যাবে। আচ্ছা, তাহলে ভাইয়া বিষয়টা এরকম যে পিভি আমার ধরেন 20 জিবি আছে, আমি ওইখান থেকে ভিজি 10 জিবি প্রথমে নিলাম, পরে মনে হলো যে না আমার আরো 5 জিবি বাড়াইতে হবে। আমি ওই যে 20 জিবি নিছিলাম না, 15 জিবি নিছি, আমার 5 জিবি তো পরেই আছে, আবার 5 জিবি কেটে নিয়ে এসে আমি এখন লাগাইতে পারি, সমস্যা নেই, ভিজির মধ্যে লাগাইলাম, পরে ওইখান থেকে ইয়াপ। আবার এলভি করতে পারি ওটা। যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের EC2 নিয়ে ডিসকাশন এবং ইবিএস নিয়ে ডিসকাশন। এখন আমরা চলে যাব হচ্ছে S3 স্টোরেজের। তাহলে এটাও কিন্তু স্টোরেজ, একটা স্টোরেজ সার্ভিস। এবিএস S3 তে চলে যাব। হোয়াট ইজ S3? এনি আইডিয়া, কে বলতে চান? অবজেক্ট বেসড স্টোরেজ হয়। অবজেক্ট বেস স্টোরেজ, S3 হচ্ছে অবজেক্ট স্টোরেজ। অবজেক্ট স্টোরেজ মানে হচ্ছে যে ব্লক না, আপনি এই জিনিসটা সার্ভারের সাথে লাগাইতে পারবেন না, বাট আপনি ওই হার্ড ডিস্কের মধ্যে যে ধরনের ইনফরমেশন রাখতে পারেন চান, টাটা, পিডিএফ ফাইল, এই ফাইল ওই ফাইল, লাইক গুগল ড্রাইভ অর ড্রপ বক্স, তো এই ধরনের সার্ভিস হচ্ছে অ্যামাজন দেয়। হ্যালো, হ্যাঁ, একটা ছোট ডিফারেন্স আছে ভাই, এখানে আবার ভার্সন কন্ট্রোলও করা যায়। আমি ওইটাই দেখাবো S3 কিভাবে ভার্সন কন্ট্রোলিং করে, দিস ইজ মাই অবজেক্টিভ। তো অবজেক্ট স্টোরেজ হচ্ছে এই জিনিস যে আপনি এটাকে নিয়ে সার্ভারের সাথে অ্যাড করাইতে পারবেন না, কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো ডাটা রাখতে পারবেন, এবং এর সাথে আপনার ইন পয়েন্ট ধরে EC2 ইনস্ট্যান্সের সাথে কমিউনিকেট করায় আপনার সার্ভিস রান করাইতে পারেন। অনেক কিছু করা যায়, ডাটাবেজের সাথে কমিউনিকেট করাইতে পারেন ইন পয়েন্ট ডিক্লেয়ার করে। তো কিভাবে S3 কাজ করে? S3 সিম্পলি একটা AWS সার্ভিস, যেখানে আমি ক্লিক করলাম স্টোরেজের আন্ডারে, এ হচ্ছে ক্রিয়েট বাকেট, বালতি বানাইতে হবে, বালতির মধ্যে আমরা ডাটা রাখবো, সিম্পল, ভেরি সিম্পল। দেন আমরা ক্রিয়েট বাকেটে যাই, একটা বাকেট নেম দিব, বাকেট নেম দিলাম, কোন রিজিয়নে থাকলো ওই ইয়েতেই আছে, এখানে গ্লোবালের সত্ত্বেও। এরপরে আমি নেক্সট ভার্সন কন্ট্রোলিং আমি এখন ডিক্লেয়ার করলাম না, আমি নেক্সট, এখন অ্যাজ ইউজুয়াল আমি S3 হিসেবে রাখলাম। এখন এখানে কি বলছে? ব্লক অল পাবলিক অ্যাক্সেস, ব্লক অল পাবলিক অ্যাক্সেস,
আমি সব ধরনের পাবলিক অ্যাক্সেস ব্লক করতে চাই, মানে বাইরে থেকে এটা অ্যাক্সেসিবল হবে কি হবে না সেই ডিসিশন আমার এখানে। আমি আপাতত, আপনার প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই ব্লক থাকবে, যদি আবার এটা ডিপেন্ড করে আপনার অ্যাপ্লিকেশনের আর্কিটেকচারের উপরে, যে আপনি ওয়েব সার্ভিসের ডাটা এখানে রাখছেন কিনা, তাহলে তো আপনার ওইভাবে এক্সপোজ করাই দিতে হবে। তারপরে কিভাবে সিকিউর করবেন আপনার ব্যাপার, সিম্পলি এটা ব্লক অলই থাকবে। কিন্তু এখন একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা জিনিসটা ব্লক করলাম না। আই অ্যাকনলেজ, আমি দেখেন যখন ব্লক উঠাই দিছি তখন ও আমাকে বলছে তুমি একটা পাগল, তুমি একটা পাগল, তুমি এগুলো কি করতেছো, তোমার ধ্বংস হয়ে যাবা তুমি। তারপরে অ্যাকনলেজ করো, অ্যাকনলেজ করার পরে দেখেন আমাকে অপশন দিস। বুঝতে পারছেন? মানে ও আমাকে আবার সতর্ক করতেছে, তুমি তো তোমার তো সব খেয়ে ফেলবা। যাই হোক, ক্রিয়েট Right. বাকেট, হ্যাঁ তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, আমারে বলছে। দেখছেন কত ভদ্র, কত ভালো। তো তাহলে কি সার্ভিসের মধ্যে আমার একটা বাকেট ডিক্লেয়ার করতে হয়, যে কোনো নামের যে কোনো বাকেট আমরা ডিক্লেয়ার করতে পারি। ভাই আমি পড়তে পড়তে পাগল হয়ে যাবো, একটু মজা টজা করেন, কেউ গল্প টল্প বললেন, হাসায়েন। নূর ভাই, এটা মানে তাহলে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজ একটা। এটা হচ্ছে অবজেক্ট টাইপ স্টোরেজ বলে, যেটা হচ্ছে যে ওই যে গুগল ড্রাইভ, হ্যাঁ এটা হ্যাঁ। অনেক ইউজফুল একটা স্টোরেজ। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট স্টোরেজ। মানে আমি যতগুলা সার্ভারের সাথে এটার কোনো রিলেশন নাই, আমি সার্ভার থেকে এটা অ্যাক্সেস করতে পারবো, কিন্তু হ্যাঁ, এমনি তাদের রিলেশন কিছু নাই যে আমার সার্ভার সার্ভারে রাখা কোড বা আপনার ওই যে সার্ভারলেস কোড দিয়ে এখানে ফাংশনিং করাইতে পারবেন, কিন্তু আপনার সার্ভারের সাথে অ্যাটাচ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ভাই আমার ছোট একটা প্রশ্ন ছিল, এই স্টেটা কি আমরা কোনো ইয়ের সঙ্গে অ্যাটাচ করতে পারি? কার সাথে? এটা হচ্ছে সিডিএন এর কথা বলতেছিলাম, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন এর সাথে এই মুহূর্তে আমার মাথায় নেই। এটা মানে আমার মানে এজুরেটা জানা ছিল আর কি, এডব্লিউএস এরটা। এটা একটু দেখে নেন, কারণ এই এই লার্নিং গুলো এই মুহূর্তে আমার মাথায় নেই। সিডিএন এর সাথে এস3 করা যেতে পারে, কারণ ও তো ওই যে আপনার ইয়ে দিয়ে কাজ করে, তো ইন পয়েন্ট দিয়ে কাজ করে, প্রবাবলি করা যাবে। যদি যায় ওটা দেখে যাবে না? ওটা দিয়েও যাবে, হ্যাঁ ওই তো বলতেছি প্রবাবলি যাবে, বাট এক্সাক্ট ইনফরমেশন আমার জানা নেই। যাওয়ার কথা, ও তো আসলে এস3 সবার সাথেই কাজ করতে পারে, ডাটাবেসের সাথে কাজ করতে পারে, তো ও তো যাবে। তো আমার কি করলাম, আমি তাহলে বাকেট বানাইলাম, বালতি বানাইলাম। এখন বালতির মধ্যে আমি ফোল্ডার বানাইতে পারি, ফোল্ডার ওয়াইজ ডাটা রাখতে পারি, ডিরেক্ট এই বালতির মধ্যেও আমি ডাটা রাখতে পারি। আমি এখন যেটা করব, একটা ফোল্ডারই বানাই, ফোল্ডারের নাম দিব পেজ, সেভ। তাহলে কি করলাম, আমার ইয়ে কি হলো, আমার একটা বাকেট বানাইলাম পেজ ক্লাউড নামে, এর ভিতরে পেজ নামে একটা ফোল্ডার বানাইলাম। এখন এখানে গিয়ে দেখি কি কি অ্যাকশন নেওয়া যায় এর উপরে। আচ্ছা, অ্যাকশন ট্যাকশন আমরা পরে দেখি। এখন এই ফোল্ডারের মধ্যে আমি একটা ডাটা উঠাবো। কিভাবে উঠাবো? ভেরি সিম্পল, আপলোড। আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে পেজ ক্লাউড পেজ ফোল্ডারের মধ্যে। ওয়েব সার্ভার, ওয়েব সার্ভিস কিভাবে কাজ করে আমরা এটা দেখলেও বুঝতে পারবো। ওকে, আপলোড অ্যাড ফাইল। আমার ডেস্কটপ থেকে আমি একটা ফাইল, পিডিএফ ফাইল নিলাম, অ্যাড করে দিলাম। ওকে, নেক্সট। আবারও বলতেছে তোমার পারমিশন লেভেল কি হবে, হ্যান ত্যান। এই জায়গায় দেখেন স্টোরেজ ক্লাস, অনেক ধরনের স্টোরেজ ক্লাস থাকে, এবং এই স্টোরেজ ক্লাসের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রাইসিং। স্টোরেজ ক্লাস যখন হবে S3 কে, যখন আপনি S3 কে আপনি আর্কাইভার, ডাটা আর্কাইভার হিসেবেও ডিক্লেয়ার করতে পারেন, বাট আমরা ওইটা হচ্ছে অন্য পড়াশোনা, এডব্লিউএস পড়ার সময় ওটা শিখবেন। স্ট্যান্ডার্ড হিসেবে করলাম, নেক্সট গেলাম, এখানে কোনো পারমিশন। একটা প্রশ্ন ছিল আগের প্রিভিয়াস স্টেপটায়, সেটা হচ্ছে দেখেন আমার এটা আপলোড হচ্ছে। হ্যাঁ রাফসান ভাই বলেন। আমরা কি এটা মানে রিডান্ডেন্ট কোনো কিছু করতে পারি? যে একটা বাকেট যদি আমার কোনো কারণে ইয়ে হয়ে যায়,
এটা ওইটা এডব্লিউএস লার্নিং এ, এই স্কোপে না, আমি জাস্ট ভার্সন কন্ট্রোলিংটা দেখাবো এটা না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে স্কোপের বাইরে গেলে আমি বললাম এডব্লিউএস পড়তেই হচ্ছে 3 বছর লাগবে, এডব্লিউএস এর সবকিছু যদি আমি পড়তে যাই। তো এই জিনিসটা হচ্ছে যে আমি দেখেন এটা ক্লিক করছি, আমাদের রাফসান ভাই আমাদের মেইন ফোকাস হচ্ছে ডেভঅপস, এডব্লিউএস ইজ জাস্ট টু নো হাউ ক্লাউড ওয়ার্কিং, না ভাই বুঝতে পারছি জিনিসটা, জাস্ট মানে বুঝছেন? হ্যাঁ idea পাওয়ার জন্য আর কি, যে ইয়েস আর নো এরকম একটা কোশ্চেন যে করা যায় কিনা, আচ্ছা কি বলতেছিলেন যেন আপনি? যে মানে রিডান্ডেন্সি করা যায় কিনা আর কি। কোনটার? এই আমার ইয়ের আপনি অন্য অন্য ইয়েতে রাখবেন, অন্য রিজিয়নে রাখবেন, অন্য জোনে রাখবেন, তাইলে তো রিডান্ডেন্ট হয়ে গেল। মানে এখানে একটা কপি রাখলেন, অন্য জোনে অন্য রিজিয়নে আরেকটা কপি রাখলেন। ফর এক্সাম্পল আমি একটা রিজিয়নে মানে আমি হিট করতেছি আমাদের টুল থেকে, বাট একটা যদি ডাউন থাকে অটোমেটিক্যালি আরেকটা বাকেট এসে ইয়ে করবে, রিচ করবে। না এই লোড ব্যালেন্স করবে না তো, বা ওই হাই অ্যাভেলেবিলিটি দেয় না। আচ্ছা এটাই প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ এই হাই অ্যাভেলেবিলিটি দিবে না, আপনি জোন আলাদা করতে হবে, রিজিয়ন আলাদা করতে হবে, ওইভাবে আপনার অ্যাপ্লিকেশনে কনফিগার করতে হবে। তো এখানে যেটা সেটা হচ্ছে যে আমি এখন এটার এই যে এই পিডিএফ ফাইলটা উঠাইছি না আমি অ্যাজ এ অবজেক্টের, এখন এই ফাইলের পাথ ইউআরএল দেখেন, অবজেক্ট ইউআরএল আমার ওয়েব সার্ভিসে যদি আমি কাজ করাইতে চাই আমাকে কিন্তু এই পাথ ধরেই কাজ করাইতে হবে, রাইট? এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে যে এই পাথ দিয়ে হিট দিয়ে দেখি বাইরে থেকে যেটাকে ইয়ে করে কিনা, অ্যাক্সেস করে কিনা। কি বলতেছে? অ্যাক্সেস ডিনাইড। ওকে, তার মানে একে ধরে আমার আবার পারমিশন দিতে হবে, প্রপার্টিজ পারমিশন পাবলিক অ্যাক্সেস এভরিওয়ান, সবগুলো দিলাম, দেখি কি বলে। দেখতে পাচ্ছেন ও কি পরিমাণ সিকিউরিটি মেইনটেইন করে, আপনি চাইলেই হবে না। আমি কিন্তু অল অ্যাক্সেস একবার ইয়ে করে দিছিলাম, এরপরে স্পেসিফিক অবজেক্টের উপরে আবার আমার পারমিশন দিতে হবে। এখন এই ইউআরএলটা দেখেন, ইউআরএলটা হচ্ছে এই যে ওয়েব সার্ভিসের যে ঘটনা ঘটে এতটুকু কিন্তু কি, এতটুকু আমার ও কিন্তু এক্সপোজ করে নাই, এতটুকু হচ্ছে পুরো আমার পেজ ক্লাউড, এটা হচ্ছে আমার বাকেটের নেম, এরপরে রিজিয়ন, এরপরে অ্যামাজনের ইউআরএল, তারপরে দেখেন এইটা ফোল্ডার, আমার পেজ ফোল্ডার, তারপরে আমার অবজেক্টটা, রাইট? আমার এই অবজেক্টটি চলে আসছে। এখন যে ঘটনা ঘটলো বা আমি এখন যেটা করব, ঠিক এই পেজ এইখানেই এই সেম লোকেশনে দেখেন আমি সেম ফাইলটা আবার উঠাবো, ভার্সন কন্ট্রোলিং কিভাবে হয় আপনাদের কনসেপ্টে চলে আসবে। সেম ফাইলটা আবার উঠাইলাম, উঠতেছে, আপলোডিং স্টার্টেড, ইটস গোইং অন। আগের ফাইলটা সে গায়েব করে দিচ্ছে, তাই না? ফাইল একটাই আছে, একটাই দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমার একটা অপশন আছে যেটা আমি ব্যাক করব। ওভাররাইটের নোটিফিকেশন তো দিল না। ও ও ওভাররাইটের নোটিফিকেশন দেয় নাই, এই জায়গায় স্মার্টনেস কম আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে পেজ ক্লাউডটাকে আমি প্রপার্টিসে গিয়ে ভার্সন কন্ট্রোলিংটা এনাবল করব। ভার্সন কন্ট্রোলিংটা রাইট নাও ডিসেবল আছে, এনাবল, সেভ। ভার্সন কন্ট্রোলিংটা আমি এনাবল করে দিলাম ফর মাই বাকেট। ওকে,
এখন আমি এর ভিতরে যাব, যাওয়ার পরে এইবার আবার সেম ফাইলটা উঠাবো, দেখিও কি বলে বা কি করতে চায়। সেম ফাইলটা আবার উঠাবো, উঠতেছে। এই ভার্সনস এই অপশনটা যোগ হয়ে গেছে, সে সাকসেসফুলি উঠলো। হ্যাঁ, একটাই দেখাচ্ছে, কিন্তু শো যদি দিই সে আমাকে দুইটা দেখাবে এবং টাইম সহ দেখাবে। গট ইট? লেটেস্টটা এখানে থাকতেছে, এটাকে এখানে রেখে দিছে, এবং হাইড দিলে সে একটাই দেখাবে এবং সেটা লেটেস্টটা দেখাবে। শো দিলে দুইটা কি সে অবজেক্টে কি আছে আগেরটা নাকি সে রিমুভ করে ফেলছে? এই যে অবশ্যই আছে, ভার্সন কন্ট্রোলিং মানে রিমুভ করবে না, সে রাখবে, হুম। সারা জীবনই রাখবে, যতবার আমি সেম জিনিস উঠাবো ততবারই রাখবে। আচ্ছা, তাহলে আগের বারও ছিল আমরা দেখতে পারি না, তাহলে তো 3টা ভার্সন থাকার কথা না হবে নাকি আপনি না, আগের বারেরটা তো ভার্সন কন্ট্রোলিং এনাবল ছিল না, এই জন্য সে ওভাররাইড করে দিলে সরাসরি? ওভাররাইড করে ফেলছে, ভার্সন কন্ট্রোলিং এনাবল ছিল না, এজন্য সে আগের বার খেয়ালই করে নাই, তোমারে গুলি মারি এটা বলছে। ওকে, এবং ভার্সন কন্ট্রোলিংটা কিভাবে কাজ করে এটা আমরা ইয়ে করলাম, দেখলাম, এটা কাজে লাগবে। ভার্সন কন্ট্রোলিংটা কিভাবে কাজ করে আমরা হচ্ছে অনেকে থিওরি জানি, কিন্তু ঘটনা কি ঘটে হয়তো বা এই জিনিসটা দেখার পর আরেকটু ভিজিবল হলো জিনিসটা, রাইট? ওল্ড ভার্সনটার পাবলিক ইউআরএলটা কি আসবে? ও ভার্সনের একটা থাকবে যে নাল দিয়ে রাখছে, এটা তো আসলে আচ্ছা, লাইভের মডেলে থাকবে না, কারণ লাইভের মডেলে লেটেস্টটাই আসবে, কারণ ওইটা তো আপনার অটোমেটেড হবে, তাই না? ও এটা অন্য একটা কিছু একটা আইডি মাইডি দিয়ে সে রেখে দেবে, কারণ না, হচ্ছে ওই যে তো মানে লাইভে তো আসলে ভার্সন লেটেস্টটা থাকা লাগবে, নাইলে তার হইলো না জিনিসটা। এখন হচ্ছে আমি বাকেটটা কিভাবে ডিলিট করব দেখি, এটা একটা চ্যালেঞ্জ। জীবনে প্রথমবার অনেক ঝামেলায় পড়ছিলাম, এখন হয়তো বা ঠাস করে ডিলিট করা যায়। তারপরে বলতেছে টাইপ দ্য নেম অফ দ্য বাকেট টু কনফার্ম ডিলিশন, PAGECLOUD, কনফার্ম ডিলিট বাকেট, প্রসেস অনগোয়িং। ওকে, সাকসেসফুল। তাহলে আমার বাকেট শেষ, কাহিনী শেষ। S3 বুঝলাম তাহলে কিভাবে ম্যানেজ করব, এবং ভার্সন কন্ট্রোলিংটাও এখানে কিভাবে কাজ করে। ভাই জাস্ট একটা কোশ্চেন, ভাই, এটা বুঝলাম যেটা দেখালেন, জাস্ট sure. একটা প্রশ্ন একটু, জাস্ট এটার অ্যাকচুয়াল ইউজ কেসটা কি? ফাইল, এটা দেখলাম ফাইল শেয়ারিং, এটার বেসিক ইউজ না কেসটা না কি? না 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 না, ফাইল শেয়ারিং কই, আমি তো একটা জিনিস ইউআরএল পাথ দিয়ে দেখাইলাম। আপনার হ্যাঁ। ওয়েব সার্ভিসের যাবতীয় কন্টেন্ট আপনি এখানে রাখছেন, আপনি একটা nginx সার্ভার নিছেন, অন্য কোথাও চালাইছেন, কিন্তু কন্টেন্ট এখানে রাখছেন। আপনার ইবিএস এর দাম বেশি, হুম। ব্লক ভলিউমের দাম বেশি, আপনি অবজেক্ট ভলিউম ইউজ করতেছেন অ্যাজ এ স্টোরেজ হিসেবে, তখন আপনি এইভাবে রাখবেন। রাখার পরে হচ্ছে ওই ইউআরএল ধরে আপনার ওয়েব সার্ভিস কল করবে, ব্যাকএন্ডে আমার সার্ভার থেকে এখান থেকে কন্টেন্টটা ডেলিভারি দিব। কন্টেন্ট এটা দিয়ে এখানে রাখবেন কন্টেন্ট স্টোরেজ হিসেবে। Okay. আপনি কন্টেন্ট আর্কাইভার হিসেবেও রাখতে পারেন। ও হচ্ছে এরকম ফিচার আপনাকে দিছে যে আপনি যদি চান যে আপনি আর্কাইভ হিসেবে ইউজ করবেন, তখন আপনার জন্য লেস প্রাইসে কিছু দিবে, এবং সেটার আবার রিট্রাইভাল টাইম ডিক্লেয়ার করে দিবে। যে কন্টেন্টটা আপনি ফ্রিকোয়েন্ট চান, যে আমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার কন্টেন্ট দরকার, সেটার প্রাইসিং একরকম হবে। আপনি যদি বলেন যে না আমার গত বছরের ডাটা দরকার নাই, বাট ইন ফিউচারে লাগতে পারে, আপনি এটা হচ্ছে রেখে দেন। ওই যে 3টা না 4টা স্টেপ আছে, আমার এই মুহূর্তে মনে নাই এই স্ট্যান্ডার্ড কি কি যেন ফিচার আছে, যে আমার এই ডাটা এরকম লাগবে না, আমি যখন ফিল করব তার 24 ঘন্টার মধ্যে আমার ডাটা পাইলেই হবে, জাস্ট ফর চেকিং পারপাস। ওর প্রাইসিংটা আরো কম দিবে, মানে ও ধরেন কম দামি স্টোরেজ ডাটা সেন্টারে রেখে দিবে ওটা নিয়ে যায়। ওকে, জাস্ট আমি জাস্ট বলতে পারি না, সরি, আসলে আমি জাস্ট হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যে ধরেন যে আমি চিন্তা করতেছি কেমন, এখানে আমার ফাইল অ্যাক্সেস আপলোড আমি জমা করে রাখছি, ফাইল আছে, আমার কন্টেন্ট আছে, আমি সেটাকে ইউআরএল এর থ্রুতে অ্যাক্সেস করতেছি। এখন রিয়েল টাইম রাইটিং যখন বলতেছি, আমার অ্যাপ্লিকেশন ধরেন লগ ফাইল এখানে রাইট করবে, হ্যাঁ, এটা তো সেক্ষেত্রে আমার সেগুলা কিভাবে হবে, যে আমার সেক্ষেত্রে ওয়েব সার্ভিসের থ্রুতে আমাদের অ্যাপ্লিকেশনগুলো লগ ফাইল রাইট করে না, সেগুলো কি এখানে ইউজ করা সম্ভব হবে কোনোভাবে? হ্যাঁ রেখে দিব, সমস্যা নেই। রেখে দিব না, রিয়েল টাইম রাইটিং, হ্যাঁ রিয়েল টাইম রাইটিং
রাখবো, হ্যাঁ পারবো না কেন? ওই জন্যই বললাম যে এর আবার S3 এর ইন পয়েন্ট ইউআরএল আছে, ইউআরএল ধরে আপনি এখানে পাঠিয়ে দিতে পারেন, এতটা স্মার্ট আচ্ছা। আছে, বুঝতে পারছেন? ও এটাও পারবে। ঠিক আছে তাহলে এই যে S3 এর যে পাথ আছে, আপনি যে বিভিন্ন ভার্সনের ফাইলগুলোর যে বিভিন্ন ডিফারেন্ট ইউআরএল গুলো দেখলেন, সেগুলি আপনি ওয়েব সার্ভিস কল করে সেই লিস্টে আপনি পেয়ে যাবেন ইজিলি। এটা ইজিলি রাখা যাবে ভাই, যার কারণে ধরেন হচ্ছে EC2 তো একমাত্র আর্কিটেকচার না, সার্ভারলেস আর্কিটেকচার, মানে যেখানে কোনো স্টোরেজই নেই ব্যাকগ্রাউন্ডে, আপনি জাস্ট কোডটা রাখছেন। তো কোডটা রাখছেন, ওই অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের স্টোরেজটা কই থাকবে? কোডটা রাখছেন, ওটার স্টোরেজ কই রাখবেন স্টোরেজ হিসেবে? তাহলে আপনার এই ধরনের সলিউশন চুজ করতে হবে। তার মানে হচ্ছে যে আপনি ওই পাথ দিয়ে এখানে ইজিলি সবকিছু রাইট করতে পারবেন বা রাখতে পারবেন, আপনি যেটা চিন্তা করতেছেন, ভেরি ইজি। আমি যেমন যে স্ল্যাশে বলে দিই /mnt/log দিস ফাইল নেম দিয়ে রাইট করো কন্টিনিউয়াস আমার অ্যাপ্লিকেশনে কন্টিনিউয়াসলি লগ রাইট /mnt/log হবে না, স্ল্যাশ আপনার বাকেট নেম স্ল্যাশ ফোল্ডার নেম, তারপরে ওটার এন্ডপয়েন্ট ইউআরএল ওকে ধরাই দিবেন। ওকে এইটাই বুঝাচ্ছিলাম আর কি। হচ্ছে কি আরিফ ভাই, আপনার সব HTTP কলের মাধ্যমে করতে হবে। এখানে আপনি ডিরেক্টলি ওই হার্ড ডিস্ক যেমন পাথ পাবেন না। হ্যাঁ, হার্ড ডিস্কে ওরকম ডিরেক্টলি আপনি রিড রাইট করতে পারবেন না। এখানে HTTP কলের আপনি ওই যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে বাকেটের পাথ পাবেন, সেই বাকেটের পাথ ওকে দিতে হবে। ওকে, আমি ওইটাই আসলে ক্লিয়ারিফাই করতে যাচ্ছিলাম যে HTTP দিয়ে তো কন্টেন্ট আপলোডিং রাইটিং আমি ফাইল রাইট করতেই পারি HTTP দিয়ে, রিট্রিভাল HTTP দিয়ে সম্ভব, কিন্তু ডিরেক্টলি আমি যেমন জাভা কোডে ফাইল পাথ ধরে ফাইল নিতেছি রাইট করতেছি, না থাকলে সে অটোমেটিক্যালি সিস্টেমে ক্রিয়েট করে নিচ্ছে, ওইটা এখানে সম্ভব না। বাকেট পাথ ধরে মারতে হবে আপনার। ঠিক আছে, একটু পড়ে নিব এটা নিয়ে, তাহলে এটা আইডিয়া ছিল না। পড়তে হবে ভাই, পড়তে হবে। এখন তো বলবেন এই কোর্স শেষ করার পরে বলবেন যে কই এসে পড়লাম, কত কি পড়তে হবে। ভাই দরকার হবে, সেজন্যই তো আসলে এখানে যে কোন কোন জিনিস ইউজ কেসটা কেমন দেখে নিলাম, ওইটা তারপরে নিজের পড়াতে গিয়ে নিজে অনেক পড়তে হবে আসলে। এইখানে যে টুলগুলো ধরেন, আরো যে নতুন নতুন টুল কভার করব বা আমরা শিখবো, এগুলো ধরেন একেবারে নতুন, আমাদের জন্য নতুন। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক আগে থেকে ইউজ হচ্ছে, তো আমাদের আসলে নিজেদের অনেক পড়ে তারপরে গ্রো করতে হবে নিজেকেই। ভাই আপনারা সবাই চুপচাপ কেন? ওই সোহাগ ভাই, রাসেল ভাই, তানভীর ভাই, রায়ান ভাই, মাহমুদ ভাই, কি বলবো ভাই? ভাই ব্রেকে যাবো নাকি কোনো? পড়াই শুরু করলাম না, আজ রাত 3টার দিকে শেষ হবে ক্লাস। ফর নো প্রবলেম, 10 মিনিট ব্রেকে যাই। ভাই এই 3টার হয়ে মুখ বন্ধ করে বসে আছি। ক্লাস শুরুই হয় নাই ভাই, কথা বলতে বলতে তো ভাই ক্লাস তো কেবল হচ্ছে যে এমনি গল্প হলো, এখন এরপরে ব্রেক নিয়ে এসে আমরা ক্লাস শুরু করব। আজ 3টা, হ্যাঁ ওয়ার্ম আপ করলাম আমরা। আজ রাত 3টার দিকে ক্লাস শেষ হবে, সো প্রিপারেশন নিয়ে আসেন। আর এই ওই কই? আমার নাসির ভাই কই? আছি। নাসির ভাই কই? জি ভাইয়া। 3টা পর্যন্ত জায়গা সিগারেট আছে পকেটে? না ভাইয়া, আচ্ছা আমি নিচে থেকে সিগারেট নিয়ে এসো যাও। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 11টা থেকে শুরু করি। দেখছেন টাইম অনেক কুইক চলে যায়। এবার কি ভাই নেটওয়ার্কটা দেখাবেন নাকি? AWS এর না নেটওয়ার্কটা না দেখাবো না, এখন দেখাবো হচ্ছে RDS টা আছে, ডাটাবেসটা। ওকে, তারপরে দেখাবো হচ্ছে লোড ব্যালেন্সার, অটো স্কেলিং দেখাবো না, অটো স্কেলিং এর কনসেপ্টটা ডিসকাস করব। AWS ভাই হ্যাঁ কি বললেন? RDS নিয়ে অনেক প্রশ্ন আছে। RDS এর বেসিক একটা ডাটাবেস কিভাবে রান করে এবং সেটা কিভাবে অ্যাক্সেস করে এতটুকুই দেখাবো। কি কি ধরনের ডাটাবেস মূলত সাপোর্ট করে আর কি, যেমন NoSQL, RDBMS সবই করে। সবই করে ভাই, আপনি সবই বলেন। হ্যাঁ সবই আছে এখানে। ওকে আমরা তাহলে 11টার সময় শুরু করি। 15 মিনিটের একটা ব্রেক নিই। AWS এর এফিকিউ খুব সুন্দর এই জিনিসগুলো দেওয়া আছে, যেগুলো আপনাদের মনে জাগতেছে আমি দেখতেছি।